মামা, এখনো বলছো না কেন? তাড়াতাড়ি বলো। তুর্য কি বলবে? বেচারা ফ্যাল ফ্যাল করে সকলের মুখের দিকে তাকাচ্ছে। মামা বলো। মুক্তা শিকদার বিরানকে নিজের কোলে নিয়ে সোফায় বসলেন। বিরান নানির মুখের দিকে তাকিয়ে বলে, নানু, আমার কি একটা ভাই আছে? নেই তো, তাই না? তুমি আম্মুকে বলো না একটা ভাইয়া এনে দিতে। নির্বাণ বলে, বিরান, তোমার জেদ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। জেদ করা বন্ধ করো। অনেক কিছু কি চেয়েছি? মাত্র তো একটা ভাইয়া চেয়েছি, এনে দিলে কি হয়? ঠোঁট উল্টে কথাগুলো বলে বিরান। মুক্তা শিকদার নাতিকে বুকে আগলে ধরেন। কি সুন্দর একটা আবদার! একটা ভাইয়া এনে দিলে কি হয়? আসলেই তো একটা ভাইয়া এনে দিলে কি হয়? 10টা তো আর চাইনি, মাত্র একটাই চেয়েছে। তুর্য চেঞ্জ করার জন্য রুমে চলে গেছে। তুহিন শিকদার নিজেও রুমে চলে যান চেঞ্জ করার জন্য। তুরা চেঞ্জ করার জন্য রুমের দিকে আগালে পিছু ডাকেন মুক্তা শিকদার। তুরা পিছু ফিরে বলে, বলো। এদিকে আয়। তুরা এগিয়ে আসে, মায়ের কথা মতো বসে সোফায়। মুক্তা শিকদার মেয়ে আর মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, আজ হোক বা কাল বাচ্চা তো নিতেই হবে। বিরান যখন চাইছে তখন একবার ভেবে দেখলে হয় না? নির্বাণ বলে, এসব আপনি কি বলছেন মা? ও যা চাইবে সেটাই দিতে হবে। তাছাড়া তুরা এখন ছোট, অন্তত আরও 2 বছর যাক। তুরা তো এখন পুরোপুরি সুস্থ, বয়সও তো 19 চলছে এখন। তুরা এখন আর আগের মতো তো নেই, অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। আর আমরা তো আছি দেখাশোনা করার জন্য। একটা নাও এখন, পরে না হয় আবার 7-8 বছর পর ভেবে দেখবে, আর না হয় না নেবে। তুরার চেয়ে অনেক ছোট ছোট মেয়েরা মা হয় এবং সুস্থই থাকে। তুরা যদি আগের মতন থাকতো তাহলে আমি নিষেধ করতাম। রাতে খাবার খেয়ে ফ্রেশ হয়ে এসে বিরানকে নিয়ে শুয়ে পড়ে তুরা। বিরান মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে থাকে। তুরা ছেলে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে আলতো হাতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিরান ঘুমিয়ে যায়। ফোনে কথা শেষ করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে নির্বাণ। ডোর লক করে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে তুরার পাশে। জড়িয়ে ধরে বলে, ঘুমিয়ে পড়েছ? না না, কিছু বলবেন? তুমি কি বলো? কোন বিষয়ে? বিরানের ভাই। আমি তো আগেই বলেছি আপনাকে। সাহস পাও? হ্যাঁ, কিন্তু আমি যে ভয় পাচ্ছি। ভয় পাওয়ার মতন তো কিছু নেই। তুমি এখনো অনেক ছোট যে। আমার সঙ্গে যারা স্কুল কলেজে পড়েছে ওদের মধ্যে অনেকের বাচ্চা হয়ে গেছে, আরও অনেক আগে। অনেকের সঙ্গে তো তোমার তুলনা হয় না তুরা। এই সারা দুনিয়ায় একটাই তুমি। আমার তুমিটাকে হারিয়ে ফেললে এবারে আমি শেষ হয়ে যাব। তুরা ছেলেকে ছেড়ে নির্বাণের দিকে ফিরে শোয়। নির্বাণকে অভয় দিয়ে বলে, আয়ুর থেকে বেশি কেউ বেঁচে থাকতে পারবে না। আমি আপনি কেউ না। হারিয়ে যাওয়ার হলে ওই দিন অ্যাক্সিডেন্টেই হারিয়ে যেতাম। হারায়নি তো, যতদিন আয়ু আছে বাঁচবই। নির্বাণ তুরাকে বুকে চেপে ধরে বলে, তুমি এত ম্যাচিউর কেন হয়ে গেলে? আগের মতন অবুঝ কেন থেকে গেলে না? আগের মতন বোকাশোকাই থেকে যেতে পারতে বরাবর। মেয়েরা মা হওয়ার আগে অবুঝ থাকে, বোকা থাকে। মা হওয়ার পর তারা আর অবুঝ থাকে না, তখন তারা চালাক হয়ে যায়। আমি তো মা, আমি এখনো কিভাবে অবুঝ থাকবো বলুন তো? আগের মতন বোকাশোকা থাকলে আমাদের ছেলেকে কিভাবে সামলাবো বলুন? তাহলে তুমি তোমার ছেলেকে বোঝাও, ওর ভাই বোন আসার সময় হয়নি এখনো। আরে কম তো বোঝাইনি, অনেক বুঝিয়েছি। ওর ছোট্ট মস্তিষ্কে একটা ভাইয়ের অভাব জেঁকে বসেছে। তুমি তাহলে রিস্ক নেবেই? রিস্ক কেন নেব? এটা রিস্ক নেওয়া হলো না? না, কথা না বলে এখন ঘুমান। সকালে খাবার খেয়ে অফিসে চলে যায় নির্বাণ। বিকেলে ফিরে তুরা আর বিরানকে নিয়ে যাবে। বিরানকে নিয়ে ঘুরতে বের হয় তুর্য। তুরা কি যেতে বলে তুরা যায়নি, ওর মন ভালো নেই। নির্বাণ বেবির জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না। তুরাকে হারানোর ভয় ওর মনের মধ্যে জেঁকে বসে আছে। মুক্তা শিকদার মেয়ের দিকে তাকিয়েই বললেন, তুরা, কি হয়েছে রে তোর? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? সেরকম কিছু না আম্মু। মুক্তা শিকদার আর কিছু বললেন না, রুমে গিয়ে তেলের বোতলটা নিয়ে আসলেন। তুরার পিছনে দাঁড়িয়ে তুরার চুলগুলো মুক্ত করে দিলেন। চুলে তেল দিতে দিতে বললেন, চুলগুলো কি বানিয়ে রেখেছিস? আরে গতকাল শ্যাম্পু করেছি, এজন্য এরকম দেখাচ্ছে। মাথা ব্যথা করছে? না না। চুলে তেল দিয়ে ব্রাশ করে বেঁধে দেন। তুরা রুমের দিকে এগিয়ে যায় রুম গোছানোর জন্য। বিরানের ড্রেস খুঁজতে গিয়ে সব এলোমেলো করে ফেলেছে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। বিরান সেই এক জেদ চেপে ধরে আছে এখনো।
ওর একটা ভাইয়া লাগবেই। বেচারা তো বুঝতে পারছে না যে চাইলেই ভাইয়া আসবে না, এখনই সময় লাগবে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে চৌধুরী বাড়ির সবাই। নির্বাণ তুরাকে জড়িয়ে ধরে রেখে বলে, ভিরানের মামার বিয়েতে কি দেবে? কি দেব? বিয়েতে গিফট দিতে হবে না? কি গিফট দেবে? তুরা ক্ষীণ স্বরে বলে, আপনার যা ইচ্ছে হয় দেবেন। গোল্ড দেবে নাকি ডায়মন্ড? আপনি যে ভালো বোঝেন। জিনিয়া তো আমার খালাতো বোন, সেক্ষেত্রে ওকেও দিতে হবে, আবার সম্বন্ধীর বউকেও দিতে হবে। ঘুরে ফিরে সেই একজনই পাবে। তাই আমি ভাবছি আলাদা আলাদাভাবে না দিয়ে একসাথেই দিতে। আব্বু আম্মুর সাথে কথা বলে দেখেন ওনারা কি বলেন, সকালে বলবো। তুরা চুপ হয়ে যায়। নির্বাণ তুরার মাথার পিছন দিয়ে হাত গলিয়ে নিজের আরও কাছে টেনে আনে। নিজের মুখ এগিয়ে নিতেই তুরা বাধা দিয়ে বলে, ভিরান ঘুম থেকে উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে। উঠবে না। না, হুট করে যদি কিছু দেখে ফেলে আবার কাকে কি বলে বসে তার ঠিক নেই। ভয় পাচ্ছ কেন? দেখেছ তো এতদিন ধরে একদিনও রাতে ঘুম থেকে উঠেছে? ওঠেনি, আর আজকে উঠবে না। ভাই চাইবে অথচ বাবা মাকে রোম্যান্স করতে দেবে না, তা কি করে হয়? ভাই কি আকাশ থেকে টুপ করে পড়বে নাকি? নাকি অনলাইনে অর্ডার দিয়ে দেবো ওর জন্য? অবশ্য ওর কথা শুনে আমার অনলাইনে অর্ডার দিতে ইচ্ছে করে। যেভাবে বলে আজকেই লাগবে, আজকেই চাই। কমিউনিটি সেন্টারের পাশাপাশি বসে আছে তুর্য আর জিনিয়া। কিছুক্ষণ আগেই ওদের দুজনের বিয়ে কমপ্লিট হয়েছে। এখন চলছে ফটোশ্যুট। দুজনের আলাদা আলাদা ফটোশ্যুট শেষ হতেই ভিরান এসে যোগ দেয় ওদের সাথে। হাত বাড়িয়ে মামার কোলে চড়ে গলা জড়িয়ে ধরে বলে, মামা আর কতক্ষণ এখানে থাকবে? চলো এবার বাড়ি ফিরে যাই। নির্বাণ ছেলের কথা শুনে বিড়বিড় করে বলে, যে বাসর করবে তার তাড়া নেই, অথচ আরেকজনের কি তাড়া। বিড়বিড় করে কি বলছেন? নির্বাণ ঘাড় ঘুরিয়ে তুরার দিকে তাকায়। আজকে ওর বউটাকে মারাত্মক সুন্দরী লাগছে এই শাড়িতে। ইচ্ছে তো করছে বউকে নিয়ে নিজ বাড়িতে ফিরে যেতে। তুরা সরু চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? বিড়বিড় করে কি বললেন? শ্বশুর কোথায়? বাড়ি ফিরবে কখন? একটু পরেই নাকি এখান থেকে বের হবে? ভিরান জিনিয়ার দিকে তাকিয়ে বলে, হেই মামার কুইন, আমার আম্মু যেমন পাপার কুইন হয়ে গেছে, তুমিও তেমন আমার মামার কুইন হয়ে গেছো আজকে। জিনিয়া মুচকি হেসে বলে, এখন তোমার একটা কুইন হলেই হয়ে যাবে। ভিরান নাক মুখ কুঁচকে বলে, আমি কুইন দিয়ে কি করব? আমার তো কুইন লাগবে না, আমার তো একটা ভাইয়া লাগবে। পাপা আর আম্মু বলেছে খুব শীঘ্রই এনে দেবে একটা ভাইয়া। জিনিয়ার দুজন ফ্রেন্ড ভিরানের কথাগুলো শুনতে পায়। ফটো তোলার জন্য কাছে এগিয়ে আসছিল মেয়ে দুজন জিনিয়ার দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের ছেলেটা ভীষণ স্মার্ট। কিছু জিজ্ঞেস করার সাথে সাথেই উত্তর দিয়ে দেয়। আধা ঘন্টা তর্ক করেও ওর সাথে পারিনি আমরা দুজন। তোরা পারবিও না কখনো। মেয়ে দুজন তুর্যর দিকে তাকিয়ে বলে, কেমন আছেন দুলা ভাই? ভিরান নাক মুখ কুঁচকে চোখ দুটো সরু করে বলে, দুলা ভাই আবার কি? এটা আমার মামা। তোমার মামা লাগে, আমাদের তো লাগে না। তোমাদের কি লাগে তাহলে? দুলা ভাই লাগে। দুলা ভাই আবার কি? বোনের হাজবেন্ডকে দুলা ভাই বলে। কিন্তু তোমরা তো বলে ফুপি তোমাদের ফ্রেন্ড হয়। মেয়ে ফ্রেন্ড আর বোন একই। ফ্রেন্ড আর বোন এক কিভাবে হয়? দুটো তো আলাদা আলাদা। মেয়ে দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে তুর্য আর জিনিয়ার দিকে তাকায়। তুর্য যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে বরাবরের মতন গম্ভীর দেখানোর। ভিরানের কথা আর মেয়ে দুজনের রিয়াকশন দেখে ওর হাসি পাচ্ছে এখন। জিনিয়া মুচকি মুচকি হাসছে। তোমার মামা আমাদের দুলাভাই লাগে না, ভাইয়া লাগে। কিন্তু ভাইয়া কিভাবে হবে? তোমরা তো কোনোভাবে আমার মামার কোনো বোনই হও না। কি মুসিবত! এই ছেলের সব কিছুতেই এত সমস্যা কেন? একজন মেয়ে বলে, তোমার মামা তো বয়সে আমাদের চেয়ে বড়, তাকে তো নাম ধরে ডাকা যাবে না। এখন তাহলে কি বলে ডাকবো? এবার ভিরান পড়ল টেনশনে। মেয়ে দুজন কি বলে ডাকবে ওর মামাকে? কয়েকজন মেয়ে এগিয়ে এসে আগের মেয়ে দুজনকে টেনে সরিয়ে দিয়ে বলে, নিজেরাও ছবি তুলছে না, আমাদেরকেও দিচ্ছে না। এদিকে বর বউ আবার চলে যাবে একটু পরেই। আমরা তো ছবি তোলার জন্যই এসেছি, কিন্তু এই পুচকে ভিরান। বাকি কথা শেষ করার আগে ভিরান থামিয়ে দিয়ে বলে, ডোন্ট কল মি পুচকে, আই এম ভিরান চৌধুরী, সন অফ নির্বাণ চৌধুরী অ্যান্ড তুরা চৌধুরী। দুজন হাঁ করে তাকিয়ে রইল ভিরানের মুখের দিকে। কমিউনিটি সেন্টার থেকে বের হয় সবাই। তুর্য আর জিনিয়াকে নির্বাণের গাড়িতে বসানো হয়। তুর্য জিনিয়ার দিকে একটু ঝুঁকে মৃদু স্বরে বলে,
বিদায়ের সময় মেয়েরা কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলে, তুমি কাঁদছো না কেন? একটা হেঁচকিও তো তুললে না। জিনিয়া লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। কান্না না আসলে কিভাবে কাঁদবে? ওর তো কান্নাই আসছে না, মন খারাপও হচ্ছে না। তুর্যকে শান্ত শিষ্ট চুপচাপ ছেলে ভেবেছিল, কিন্তু এই ছেলে তো বড্ড বজ্জাত, বারবার ওকে শুধু লজ্জা দেয় ইচ্ছে করে। মুখ ওদিকে লুকালে কেন? এদিকে ফেরো, দেখি চোখ দিয়ে পানি পড়ছে কিনা। না পড়লে একটা খোঁচা দিয়ে দিই, তাহলেই পড়বে। জিনিয়া না ফিরেই মৃদু স্বরে বলল, চুপ করুন। আরে মুখ বন্ধ রাখবো কেন? তুমি না কাঁদলে সবাই তো ভাববে আমরা প্রেম করে বিয়ে করেছি, অথচ আমি তোমাকে এখনো ভালোভাবে চিনিই না। ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় জিনিয়া, দাঁতে দাঁত চেপে বলে, চেনেন না আমাকে? দুদিকে মাথা নাড়ায় তুর্য। জিনিয়া দাঁত কটমট করে বলে, রাতে আমার ধারের কাছে ঘেঁষারও চেষ্টা করবেন না আপনি। কেন? অপরিচিত একটা মেয়ের সাথে থাকবেন, লজ্জা করবে না? পরিচিত হয়নি এখন? না। জিনিয়া কাট কাট গলার স্বর, ঘাড় ঘুরিয়ে নেয় আবার। তুর্য আরেকটু এগিয়ে জিনিয়ার গা ঘেঁষে বলে, বিয়ে করার তাড়া কিন্তু তোমার বেশি ছিল। জিনিয়া না তাকিয়েই বলে, আর বাসর করার তাড়া তো দেখছি আপনার বেশি। তুর্য জিনিয়ার কোমর চেপে ধরে বলে, যে কোনো কিছুতে তো আমার তাড়া থাকা উচিত, না হলে কিভাবে হবে? অপরিচিত একটা ছেলের সাথে বাসর করব না আমি, ছাড়ুন আমাকে। পরিচিত হতে 2 মিনিট লাগবে। পরিচিত হতে চাই না আমি, বোঝো কিন্তু। বুঝেই বলছি। তুরা বিরানকে নিয়ে এসে দাঁড়ায় গাড়ির কাছে। বাইরে থেকে গাড়ির ভিতরের কিছু দেখা যায় না। তুরা জানালার কাছে টোকা দিতেই তুর্য জিনিয়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। বিরান ভুল করেও কিছু দেখে ফেললে সর্বনাশ। অবশ্য বিরান এমন কিছু দেখলে কাউকে কিছু বলবে না, উল্টে খুশি হবে। কাউকে কেউ আদর করতে দেখলে ওর খুশিই লাগে। নির্বাণ খালা খালু আর খালাতো ভাইয়ের সাথে কথা শেষ করে গাড়ির কাছে এগিয়ে আসে। বিরান তুর্যর সাথে পিছনে বসে, সামনে বসে তুরা আর নির্বাণ। একে একে 3টে গাড়ি ছেড়ে দেয়, ছুটে চলে ফ্ল্যাটের দিকে। তুর্যর বাসর ঘরের সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। ওর সাথে যোগ দিয়েছে ওর বউ আর ছেলে। তুর্য 3জনের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাটা এখন পড়েছে মাইনকার সিপাই। ওর ফোন আর ওয়ালেট রয়েছে রুমের ভিতর, ওর কাছে এখন একটা টাকাও নেই। আর ওরা 3জন ওকে টাকা ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছে না। কমিউনিটি সেন্টার থেকে ফেরার পর তুর্য রুমে প্রবেশ করেছিল ফ্রেশ হওয়ার জন্য। জিনিয়া তখন ড্রয়িং রুমে ছিল বলে নির্বাণ তখনও বলেনি কিছু। তুর্য ফ্রেশ হয়ে ফোন আর ওয়ালেট রুমের মধ্যেই রেখে বেরিয়ে আসে। ফ্ল্যাটে ফেরার পর হালকা নাস্তা পানি খাওয়ার পর জিনিয়াকে রুমে নিয়ে রেখে আসে তুরা। তুরা রুম থেকে বের হওয়ার পরই নির্বাণ রুম লক করে দিয়েছে বাইরে থেকে। নির্বাণের মতন একজন গুরু গম্ভীর মানুষ এমন কিছু করবে তুর্য দুঃস্বপ্নেও ভাবেনি। এখনো গম্ভীর চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। সম্বন্ধের বাসর ঘরে কে এভাবে ডোর লক করে দাঁড়িয়ে থাকে? শালা হলে না হয় একটা কথা ছিল। ভাইয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা কি দেখছো? টাকা দাও দ্রুত। তুর্য অসহায় গলায় বলে, পড়ি, আমার কাছে এখন একটা টাকাও নেই, সব টাকা রুমের ভিতর রয়েছে। ডোরটা খুলে দে, আমি টাকা এনে দিচ্ছি। নো নেভার সমন্ধি সাহেব, বাকির নাম ফাঁকি। বাকি তো না, আমি রুমে গিয়েই টাকা দিয়ে দেব। রুমে ঢুকে আপনি ডোর লক করে দেবেন, সে আমি খুব ভালো করেই জানি। কিসের প্রতিশোধ নিচ্ছেন ভাইয়া? মনে নেই প্রথমে কি ভিলেনগিরিটাই করেছিলেন? এত দ্রুত কিভাবে ভুলে গেলেন? তুরা আর তুর্য দুজনেই বিস্ময় নিয়ে নির্বাণের মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণের চোখ মুখ এখনো গম্ভীর হয়ে আছে, কথাও বলছে গম্ভীর স্বরে। সেই প্রতিশোধ আপনি এখন নিচ্ছেন? না তো, বাসর ঘর সাজাতে তো আমিও পরিশ্রম করেছি, আমার পারিশ্রমিক দেবেন না? দ্রুত দিন, ঘুম পাচ্ছে আমার। বিয়ে আপনার, অথচ ঘুম কামাই হচ্ছে আমার। মামা টাকা দাও। মামা টাকা তো রুমের ভিতর রয়েছে। রাখলেন কেন? আপনার জানা নেই বাসর ঘরে ঢুকতে গেলে টাকা দিতে হবে? আমি কি জানতাম নাকি ছোট বোনের জামাই এসে আমার বাসর ঘরের দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকবে? টাকা ধার নিন, তারপর দিন। এখন টাকা ধার করতে যাব কার কাছে? আব্বুর কাছে চাইতে পারবো না আমি। আমার কাছ থেকে ধার নিন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তুর্য। 1 ঘন্টা প্রায় হয়েই এলো এখানে দাঁড়িয়ে আছে এভাবেই। নিজে যখন টাকা ধার দেবে সেটা প্রথমে বললেই হতো। আচ্ছা দিন। নির্বাণ নিজের ওয়ালেট বের করে 20,000 টাকা এগিয়ে দেয় তুর্যর দিকে। তুর্য টাকা গুনে নির্বাণের মুখের দিকে তাকায়। পুরো রুম সাজাতেও তো 20,000 টাকা লাগেনি।
কে বলেছে? আমি? টাকা দিন এখন দ্রুত। তুর্য 10,000 টাকা এগিয়ে দেয় নির্বাণের দিকে। নির্বাণ টাকা নিয়ে বলে, এত বড় একটা জব করেন, অথচ কিপ্টের মতন মাত্র এই কটা টাকা দিচ্ছেন? আপনি তো এত বড় কোম্পানির মালিক হয়ে এই কটা টাকার জন্য আমার বাসর ঘরের সামনে কিনা ব্যাগরা দিয়ে দাঁড়িয়ে আছেন? এত বড় কোম্পানির মালিক হলেও আমাকে তো কেউ স্যালারি দেয় না, উল্টে তো আমাকেই দিতে হয় সবাইকে। আমিও তো এখনো স্যালারি পাইনি, স্যালারি পাই তারপর বেশি করে দেব। আপনি কি আরেক বিয়ে করতে চাইছেন নাকি? এমন মনে হচ্ছে কেন? তখন স্যালারি পাবেন তাই বাসর ঘরে প্রবেশ করার সময় বেশি করে টাকা দেবেন। কথা বলতে বলতে তুর্যর হাত থেকে 10,000 টাকা নিয়ে নেয় নির্বাণ। বউ আর ছেলের দিকে তাকিয়ে বলে, তোমরা তোমাদের দুজনের পাওনা বুঝে নিয়ে এসো। কথাগুলো বলতে বলতে ডোরের লক খুলে দিয়ে তুরা রুমের দিকে চলে যায়। তুর্য আর কি করবে, বোন আর ভাগ্নের দিকে তাকায়। দুজন দুই হাত পেতে দাঁড়িয়ে আছে। তুর্য 5,000 করে দুজনের হাতে 10,000 টাকা দিয়ে দেয়। মা ছেলে দুজন টাকা দিয়ে নিজের মুখে বাতাস করতে করতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য ভিতরে প্রবেশ করে, ডোর লক করে বেডের দিকে তাকায়। জিনিয়া ঘোমটা টেনে বসে আছে ফুল সজ্জিত বেডে। ফুলের ঘ্রাণে পুরো রুম ভরে গেছে। এক পা করে এগিয়ে আসে বেডের কাছে। বেডে বসতে বসতে বলে, আমরা কি একে অপরের পরিচয় জানতে পারি? মুখ তুলে তাকায় জিনিয়া। লোকটা বড্ড অসভ্য। নির্বাণ চেঞ্জ করে বিরানকেও চেঞ্জ করিয়ে ফ্রেশ করায়। বিছানায় শুইয়ে দিয়ে তুরার দিকে তাকায়। তুরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় চেঞ্জ করার জন্য। নির্বাণ ওর মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ায়। তুরা বুঝতে না পেরে তাকিয়ে থাকে। নির্বাণ আঙুল তুলে তুরাকে দেখিয়ে আবার নিজের দিকে ইশারা করে ঠোঁট নাড়িয়ে শব্দহীনভাবে বলে, আমি চেঞ্জ করাবো তোমায়। তুরা বুঝতে পেরে চোখজোড়া সরু করে তাকিয়ে থাকে। বিরান চোখ বন্ধ করে শুয়ে আছে। কথা বললে বুঝতে পারবে, তাই মুখে কিছু বলছে না নির্বাণ। বিরান ঘুমাবে তো, এগুলো পরে কিভাবে শুয়ে থাকবো? বসে থাকো, আমি বিরানকে ঘুম পাড়াচ্ছি। পাপা, আজকে পাপার কাছে ঘুমাও। বিরান চোখ মেলে তাকায়। ঘুমে ওর চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। গত রাতেও অনেক দেরি করে ঘুমিয়েছিল। সারাদিনও আর ঘুমায়নি, দৌড়াদৌড়ির ওপরেই ছিল। আর 2-3 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলে গভীর ঘুমে তলিয়ে যাবে। আচ্ছা আসো। নির্বাণ তুরার দিকে তাকিয়ে মুচকি এসে ভুরুযুগল নাচায়। বেডে উঠে ছেলেকে বুকের ওপর তুলে নিয়ে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। তুরা বেডের এক পাশে চুপচাপ বসে রইল। বেশি সময় লাগেনি, 5 মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায় বিরান। নির্বাণ বিরানকে বিছানার এক পাশে শুইয়ে দেয় আলগোছে, ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় বুক অব্দি। বেড থেকে নেমে দাঁড়ায়। তুরাও বসা থেকে উঠে দাঁড়ায়। নির্বাণ দ্রুত কাছে টেনে নেয় তুরাকে। মুখটা 2 হাতে আগলে ধরে ঘোর লাগা স্বরে বলে ওঠে, সেই দুপুর থেকে এই সময়টার অপেক্ষায় ছিলাম। নির্বাণের ঘোর লাগা চোখ জোড়া দেখে তুরার সারা অঙ্গে শিহরণ খেলে যায়। লিপস্টিক দিয়ে রাঙানো ওষ্ঠজোড়া তীর করে কাঁপতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে হু হু করে। নির্বাণ মুখ নামিয়ে আনে তুরার মুখের কাছে। ঘোর লাগা স্বরে ফিসফিস করে বলে ওঠে, তুমি নিজেও জানো না তোমার মধ্যে কি পরিমাণ নেশা আছে। এই নেশায় বুঁদ হয়ে যাওয়া এক উন্মাদ আমি। কথাগুলো বলে তুরার কানের লতিতে চুমু খায়। তুরার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। একদম কাঁপাকাঁপি করবে না তুরা, তুমি কাঁপাকাঁপি করলে আমি আরো উন্মাদ হয়ে যাই। বিছানায় এসে বসে এদিকে জিনিয়া চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে। মেন লাইট অফ করে দেয় তুর্য। ডিম লাইটের নীল আলো ছড়িয়ে পড়েছে পুরো রুমে। ধীর পায়ে এগিয়ে বেডে উঠে বসে জিনিয়ার সামনে। জিনিয়া চোখ তুলে তাকায়। তুর্যের উজ্জ্বল ফর্সা গা চকচক করছে। সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয় জিনিয়া। বুকের ভিতর ধুকপুক করছে, হার্টবিট বেড়ে গেছে, শ্বাস ঘন হয়ে এসেছে। ওষ্ঠজোড়া তীর করে কাঁপছে, সাথে হাত আর পুরো শরীরও। তুর্য হাত বাড়িয়ে জিনিয়ার হাত দুটো টেনে এনে নিজের মুখের সামনে উঁচু করে ধরে। মাথাটা একটু নিচু করে 2 হাতের উল্টো পিঠে চুমু খায়। সাথে সাথেই জিনিয়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। শিহরণ বয়ে যাচ্ছে সারা অঙ্গে। হাত দুটো ছেড়ে দেয় তুর্য। নিজের হাতের ওপর ভর করে জিনিয়ার দিকে একটু ঝুঁকে পড়ে। তুর্য এভাবে এগিয়ে আসায় জিনিয়া পিছনের দিকে ঝুঁকে যায়। তুর্য পলকহীন তাকিয়ে আছে জিনিয়ার বন্ধ হয়ে যাওয়া আঁখি জোড়ার দিকে। তুর্য ঘোর লাগা স্বরে ডাকে, জিনিয়া। জিনিয়া চোখ মেলে তাকায়। তুর্য নিচু হয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় জিনিয়ার ওপর।
আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, অপরিচিত পুরুষটার সাথে গভীরভাবে পরিচিত হওয়া যাক। জিনিয়ার ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে তুর্যের বাহু বন্ধনে, উদাম বুকের সাথে লেপ্টে আছে একদম। একটু ফাঁক ফোকর নেই দুজনের মাঝে। এক হাত বের করে ফোন হাতে তুলে নেয়, সময় দেখে নিয়ে তুর্যর হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তুর্যর ঘুম হালকা হয়ে আসে, কাত হয়ে চিত হয়ে শোয়। বাহু বন্ধনে আবদ্ধ থাকা জিনিয়া ওর বুকের ভিতর উঠে গেছে না চাইতেও। তুর্য এমন ভাবে ধরেছে যে নিজেকে ছাড়াতে পারেনি। ছাড়ুন আমাকে। কেন? সকাল হয়ে গেছে, আমাকে উঠতে দিন আর নিজে উঠুন। নিজের ভাষা চেঞ্জ করো। অবাক হয় জিনিয়া, ওর ভাষায় কি সমস্যা? ও তো ভালোভাবেই কথা বলেছে, অভদ্র ভাষায় তো কথা বলেনি। ছাড়ুন আমাকে, ভাষা চেঞ্জ করতে বলেছি তোমায়। জিনিয়া বিস্ময় নিয়ে বলে, আমার ভাষায় কি সমস্যা? আমি কি ভুল কিছু বলেছি? তুর্য ঘুরে উঠে দুই হাতে ভর করে জিনিয়ার উপর ঝুঁকে পড়ে। জিনিয়া ওর বুকের ওপর থেকে এখন বুকের নিচে পড়ে আছে। তোমার এই আপনি আপনি বলাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। এখন থেকে তুমি তুমি করে বলবে। কি বলবে? জিনিয়া মৃদু স্বরে বলে, তুমি। এখনই বলো দেখি। আমার উপর থেকে সরো বলে লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আপনি থেকে তুমি আসতেও লজ্জা লাগছে। আগে ভেবেছিল সবকিছুতে তুর্য লজ্জা পাবে, আর এখন সবকিছুতে তুর্য ওকে লজ্জা দেয়। সরো, একটু আদর নিয়ে যাও, না হলে তো আবার বলবে আমি কিপটে, আদর করতে চাই না। লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলে জিনিয়া। সারা রাত আদর করেও দেখছি তোমার লজ্জা গায়েব করতে পারিনি। আমি তো ভেবেছিলাম। জিনিয়া মুখের উপর থেকে হাত সরিয়ে বলে, কি ভেবেছিলে? তুমি লজ্জাবতী না, ভেবেছিলাম বাসর রাতে তুমি নিজেই। বাকি কথা শেষ করতে দেয় না জিনিয়া। তুর্জন মুখ চেপে ধরে বলে, বন্ধ রাখুন মুখ আপনার। আমি ভেবেছিলাম আপনি একটা সভ্য, একটা চুপচাপ স্বভাবের ছেলে, সেজন্যই তো প্রেমে পড়েছিলাম। কিন্তু আপনি তো বড্ড অসভ্য, হাড় বজ্জাত, বদ লোক একটা। কি করেছি আমি? অসভ্যতামি করেছি আমি? বিয়ের আগে একটা মেয়ের হাত পর্যন্ত ধরিনি কোনোদিন। আমি এমন কিছু বলেছি নাকি? তুমি সরো তো আমার উপর থেকে। সবাই উঠে গেছে বোধহয়। ছেড়ে দেওয়ার আগে গভীরভাবে আদর দিয়ে ছেড়ে দেয় তুর্য। জিনিয়া বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। তুর্য ওপরের দিকে তাকিয়ে বলে, বউকে আদর করতে তো দারুণ লাগে, অদ্ভুত। জিনিয়া ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়, আশেপাশে নজর বোলায়। সোফায় বিরান বসে আছে তুহিন শিকদারের পাশেই। এগিয়ে এসে সালাম দেয় শ্বশুরকে, তারপর কিচেনের দিকে এগিয়ে যায়। কিচেনে এসে দেখে মুক্তা শিকদার রান্না বসিয়েছে চুলায়। মা, কি কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মুক্তা শিকদার জিনিয়ার দিকে তাকিয়ে হেসে বলেন, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, অল্প রান্না আমি সামলে নেব এখন। সমস্যা হবে না মা, আপনি বলুন, আমি সাহায্য করছি আপনাকে। আচ্ছা, চুলায় চা বসিয়েছি, কাপে ঢেলে চিনি দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে আসো। জিনিয়া চা পাতা আর একটু ফুটিয়ে কাপে ঢেলে শ্বশুরের জন্য নিয়ে আসে ড্রয়িং রুমে। চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, আব্বু আপনার চা। তুহিন শিকদার হেসে চায়ের কাপ হাতে নেয়। জিনিয়া পুনরায় কিচেনে ফিরে যায়। তুরা নির্ভানের ড্রেস বের করে দেয় আলমারি থেকে। নির্ভান এখন নিজের বাড়িতে যাবে, ওখান থেকে যাবে অফিসে, অফিস শেষ করে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসবে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নির্ভান। কোমরে সাদা টাওয়েল পেঁচানো, জিম করা পেটানো বডি স্পষ্ট হয়ে আছে, শরীরটা ভালোভাবে মোছেও নি। তুরা বিছানায় বসে নির্ভানকে দেখতে থাকে। ওকে দেখিয়ে দেখিয়ে ড্রেস পরে নির্ভান। ড্রেস পরা শেষে বলে, নারী হয়ে একটা পুরুষের দিকে এভাবে নজর দেওয়া মোটেও ঠিক না ফেয়ারি টেল কুইন, তোমার নজর সংযত করো। আপনি নিজেকে সংযত করুন। একটা মেয়ের সামনে এমন ড্রেস পরতে আপনার লজ্জা করছে না অসভ্য কিং? না, লজ্জা করছে না। আমার মোটেও লজ্জা নেই অসভ্য কিং এর সভ্য কুইন। নির্ভানের বলার ধরন দেখে হেসে ওঠে তুরা। নির্ভান বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে বলে, এখানে এসে লাগলো, এভাবে হেসো না, ছেড়ে যেতে কষ্ট হবে। এখনই যাবেন? হ্যাঁ। নাস্তা সেরে যান। না না, বাড়িতে গিয়ে করব, তুমি নিজের খেয়াল রেখো। ভিরানকে আজকে বেশি ভাইয়ার রুমে যেতে দিও না, আমি দ্রুত ফিরে আসব। আচ্ছা, সাবধানে যাবেন। নির্ভান তুরাকে আদর করে নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে রুম থেকে বের হয়। ওর পিছন পিছন তুরা নিজেও বের হয়।
নির্বাণ শ্বশুর শাশুড়ি আর জিনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে আদর করে ফ্ল্যাট থেকে বের হয়। তুরা জিনিয়ার কাছে এগিয়ে যায়। টুকটাক কথাবার্তার মধ্যে জিনিয়ার চোখ পড়ে তুরার ঘাড়ে। হঠাৎই মুচকি হেসে ওঠে। তুরা হাসির কারণ বুঝতে না পেরে বলে, হাসছেন কেন? বাসর রাত তো ছিল আমাদের, অথচ আদরের দাগ দেখছি তোমার ঘাড়ে। মৃদু স্বরে কথাগুলো বলে জিনিয়া, যেন অন্য কেউ না শুনতে পায়। তুরা লজ্জা পেয়ে দ্রুত পা চালিয়ে নিজের রুমের দিকে চলে যায়। এরা খালাতো ভাই বোন দুজনেই তো দেখা যাচ্ছে একরকম, শুধু ওকে লজ্জা দেয়। পিছন থেকে জিনিয়া মুচকি মুচকি হাসতে থাকে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। চৌধুরী ফ্যামিলি শিকদার ফ্ল্যাটে এসেছে আবার। আজকে জিনিয়া আর তুর্য আবার যাবে জিনিয়াদের বাসায়। গেস্ট আসবে, তাই মুক্তা শিকদার রান্না বান্না করছেন কিচেনে। মেরি চৌধুরী রান্না না করলেও মুক্তা শিকদারকে সাহায্য করছেন আর গল্প করছেন। মুক্তা শিকদার ওনাকে ড্রয়িং রুমে বসে থাকতে বললেও মেরি চৌধুরী বসছেন না, গরমের মধ্যেই কিচেনে রয়েছে। তুহিন শিকদার নিজের রুমের দিকে এগিয়ে যান ফোন নিয়ে আসার জন্য। নওশাদ চৌধুরী ভিরানকে কোলের ওপর বসিয়ে বলেন, দাদু ভাই, তোমার মামাকে গিয়ে বলো তোমার জন্য একটা বউ এনে দিতে। বউয়ের কথা শুনে বরাবরের মতন এবারেও নাক মুখ কুঁচকে ভিরান বলে, বউ দিয়ে কি হবে? আমার বউ লাগবে না। অনেক কিছু হবে। তুমি গিয়ে তোমার মামাকে বলো তোমার খেলার সাথী এনে দিতে। তোমার একটা ভাই হবে, তোমার মামার কাছ থেকেও একটা বন্ধু পাবে। আচ্ছা, বলে আসছি। নির্বাণ বাবার কথা শুনে হতবাক, বিস্ময় নিয়ে বলে, আব্বু, তুমিও কি এসব শেখাও? আচমকা ছেলের কথা শুনে চমকে ওঠেন নওশাদ চৌধুরী। তুমিও কি এসব শেখাচ্ছ? নওশাদ চৌধুরী কিছু বলার আগে নির্বাণ আবার বলে ওঠে, ভাইয়ের ভূত ওর মাথায় তুমি ঢুকিয়েছ, তাই না? নওশাদ চৌধুরী দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলেন, তুমি ভুল বলছো আমাকে। আমি ওকে ভাইয়ের বুদ্ধি দিইনি, আমি ওকে কিছুই শেখাইনি, বরং ওর কাছ থেকে শিখে শিখেই ওকে আজকে এই প্রথম বুদ্ধি দেওয়ার চেষ্টা করলাম। বিশ্বাস করো আমার কথা। চলবে। গল্প ভাঙা পাঁজরে বসন্ত, লেখিকা সানা শেখ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।